আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম নিয়ে। তো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম দুই মোডেই সলভ করা যায়। প্রথমত হচ্ছে নন প্রিএমপ্টিভ এবং দ্বিতীয়ত হচ্ছে প্রিএমপ্টিভ। তো আজকের লেকচার ভিডিওতে আমরা শুধুই মাত্র কথা বলবো নন প্রিএমপ্টিভ মোড নিয়ে। তো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের কোশ্চেনের মধ্যে এই টার্মটি হচ্ছে এক্সট্রা দেওয়া থাকে, যেখানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি প্রসেসের প্রায়োরিটি দেওয়া থাকে। তো প্রায়োরিটিটা নাম্বারে দেওয়া থাকে। তো প্রায়োরিটিটা কোন বেজের উপরে সেটা সাধারণত কোশ্চেনে বলে দেওয়া থাকে, যে নাম্বারের পরিমাণ যত কম প্রায়োরিটি তত বেশি, এরকম একটা কন্ডিশন হতে পারে, বা নাম্বারের পরিমাণ যত বেশি প্রায়োরিটি তত বেশি, এটাও একটা কন্ডিশন হতে পারে। এছাড়া যদি কোশ্চেনে কোনো কিছু না দেওয়া থাকে, এমন কেসও হতে পারে যে আপনাকে কোশ্চেনে কোনো কিছু মেনশন করে দেয়নি, কোনো কিছু মেনশন করা নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে নর্মাল জেনারেল যে ফর্মুলা হচ্ছে, নাম্বার যত ক্ষুদ্র হবে প্রায়োরিটি তত বেশি হবে, অর্থাৎ লোয়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি। যদি কোশ্চেনে কোনো কিছু দেওয়া না থাকে তাহলেই হচ্ছে লোয়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, এই বেজে আপনি সলভ করবেন। এবং কোশ্চেনে যদি এটা দিয়ে দেয় তো দিয়েই দিল, অথবা হায়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি দিয়ে দেয়, তো আপনি ওইভাবেই সলভ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা সলভিংয়ে চলে যাব, যে আমরা কিভাবে সলভ করব। তো আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে প্রায়োরিটি এবং মোড হচ্ছে নন প্রিএমপ্টিভ, অর্থাৎ আমরা একটি প্রসেসকে যদি গ্যান্ট চার্টের মধ্যে নেই তাহলে টোটাল ইউনিট অফ বার্স টাইম আমরা এক্সিকিউট করেই তারপর বের হব। দ্বিতীয়বার আর কি রেডি কিউতে আমরা ফেরত যাব না। তো আমরা যদি সলভিং শুরু করি, আমরা জানি যে আমাদের অ্যাট টাইম 0 থেকে হচ্ছে আমরা ক্যালকুলেট শুরু করি। তো গ্যান্ট চার্টে অ্যাট টাইম 0 কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? অ্যাট টাইম 0 অ্যারাইভাল টাইম হচ্ছে এটা। তো এই দুইটার মধ্যে প্যাচ লাগাবেন না, কারণ সবসময় আপনি চেক করতেন যে প্রসেসের পাশেরটা অ্যারাইভাল টাইম, কিন্তু এখানে প্রসেসের পাশে প্রায়োরিটি রয়েছে। তো অ্যারাইভাল টাইম হচ্ছে এটা। তো অ্যাট টাইম 0 কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? হ্যাঁ, অ্যাট টাইম 0 প্রসেস P1 অ্যারাইভ হয়েছে। তো P1 কে আমরা গ্যান্ট চার্টের মধ্যে নিয়ে দিলাম। তো P1 কে আমরা কতক্ষণ চালাবো? যেহেতু আমাদের মোড হচ্ছে নন প্রিএমপ্টিভ, P1 কে আমরা 3 ইউনিট অফ টাইম ডিরেক্টলি চালাবো। P1 কে আমরা আমাদের 3 ইউনিট অফ টাইম ডিরেক্টলি চালাবো। তো P1 হচ্ছে এক্সিকিউট হয়ে যাবে। তো 3 ইউনিট অফ টাইম চালালে 3 পরিমাণ চললো। এরপরে হচ্ছে 3 ইউনিট অফ টাইমে 0 থেকে 3 তো চলেছে, তো এর মধ্যে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? তো অর্থাৎ আমরা চেক করব 3 ইউনিট অফ টাইমের মধ্যে কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে নাকি। তো অ্যারাইভাল টাইম 2 ইউনিট টাইম, যেটা 3 এর থেকে কম, এবং অ্যারাইভাল টাইম 1 ইউনিট অফ টাইম, যেটা হচ্ছে 3 এর থেকে কম। 4 6 5 7 না, অর্থাৎ আমাদের 3 ইউনিট টাইমের মধ্যে দুইটা প্রসেস অ্যারাইভ হয়েছে। তো P1 তো এক্সিকিউট হয়েই গিয়েছে, P2 আছে এখন আমাদের রেডি কিউতে, এবং P3 আছে। তো P2 P3 দুইটা প্রসেস এখন আমাদের রেডি কিউতে আছে। এখন আমাদের ডিসিশন নিতে হবে যে কাকে আমরা গ্যান্ট চার্টের মধ্যে দিব। তো এখানেই হচ্ছে আমাদের এই প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম আমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এখানে এই দুইটা প্রসেসের প্রায়োরিটি দেওয়া, একটা প্রসেসের প্রায়োরিটি হচ্ছে 6, আরেকটা প্রসেসের প্রায়োরিটি হচ্ছে 3, এবং আমাদের কন্ডিশন বলছে লোয়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, অর্থাৎ যার নাম্বার কম তার প্রায়োরিটি বেশি। তো এখানে 6 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট। তো 3 এর নাম্বার হচ্ছে কম, অর্থাৎ 3 এর প্রায়োরিটি হচ্ছে কি বেশি, অর্থাৎ আমরা P3 প্রসেসকে এখন গ্যান্ট চার্টের মধ্যে দিব। তো P3 প্রসেসকে দিলাম। তো P3 প্রসেস কতক্ষণ চলবে? P3 প্রসেস চলবে হচ্ছে 4 ইউনিট অফ টাইম, অর্থাৎ 3 + 4 which is 7 ইউনিট অফ টাইম পর্যন্ত চললো। চলার পরে এখন আমাদের চেক করতে হবে, এখন আমাদের P3ও কি এক্সিকিউট হয়ে গিয়েছে। তো P3 নিয়ে আমাদের কোনো কথা নেই, বের হয়ে গেছে। তো 7 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? তো 7 ইউনিট অফ টাইমে অ্যারাইভাল টাইম যদি আমরা চেক করি, 4 অ্যারাইভ হয়েছে, 6 অ্যারাইভ হয়েছে, 5 অ্যারাইভ হয়েছে, 7 অ্যারাইভ হয়েছে, অর্থাৎ আমাদের বাদ বাকি যে কয়টি প্রসেস আছে সবগুলোই এর মধ্যে উপস্থিত, আমাদের রেডি কিউতে চলে এসেছে। তো এখন আমাদের চেক করতে হবে যে এখন আমাদের রেডি কিউতে কে কে আছে? P2 আছে, P4 আছে, P5 আছে, P6 আছে, P7 আছে। তো কাকে এখন আমরা গ্যান্ট চার্টের মধ্যে দিব? তো তাকেই দিব যার নাম্বার হচ্ছে কম। তো এই কয়টা নাম্বারের মধ্যে 6 5 7 4 10, এই কয়টা নাম্বারের মধ্যে সব থেকে কম কে? সব থেকে কম হচ্ছে 4। তো 4 কে P6 প্রসেস 6 কে আমরা গ্যান্ট চার্টের মধ্যে দিব। তো প্রসেস 6 কে আমরা গ্যান্ট চার্টের মধ্যে দিয়ে দিলাম। কত ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে প্রসেস 6?
প্রসেস 6 এর বার্স্ট টাইম হচ্ছে 4 ইউনিট অফ টাইম। তো 4 পর্যন্ত যদি আমরা চালাই 7 + 4 which is 11, এরপরে কাকে দিব আমরা? এখন আমাদের আর চেক করতে হবে না যে আমাদের রেডি কিউতে কেউ এসেছে কি আসে নাই, কারণ আমাদের টোটাল সবগুলো প্রসেস কি অলরেডি রেডি কিউতে অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমাদের প্রসেস 6 এখানে এক্সিকিউট হয়ে গেল। তো এখানে আপনি যে কাজটা করতে পারেন যে লোয়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, আমরা এইমাত্র 4 প্রায়োরিটি নাম্বার যাকে তাকে আমরা এক্সিকিউট করলাম। তো 4 এর পরে বড় কে তাকে আমরা এক্সিকিউট করব। তো এইভাবে করে না খুঁজে 4 এর পরে কে 5, তো 5 প্রায়োরিটি ওয়ালা কে আছে? 5 প্রায়োরিটি ওয়ালা হচ্ছে P4। তো এই P4 কে আমরা নিয়ে নিচ্ছি। এভাবে করলে আপনার খুঁজতে সুবিধা হবে। তো P4 কে আমরা নিয়ে নিলাম। তো P4 এর কতক্ষণ চলবে? P4 চলবে হচ্ছে 2 ইউনিট অফ টাইম। তো 2 ইউনিট অফ টাইম চলতে 13 ইউনিট অফ টাইম পর্যন্ত সে চলবে এবং P4 এক্সিকিউট হয়ে যাবে। তো P4 এর প্রায়োরিটি ছিল 5, এবার 6 প্রায়োরিটি ফুল কেউ কোনো আছে? হ্যাঁ, 6 প্রায়োরিটি ফুল হচ্ছে প্রসেস 2। তো 6 প্রায়োরিটি ফুল প্রসেস 2 কে আমরা নিয়ে নিচ্ছি আমাদের রানিং কিউতে। তো প্রসেস 2 এর বার্স্ট টাইম হচ্ছে 5 ইউনিট অফ টাইম। তো 5 ইউনিট অফ টাইম যদি আমরা চালিয়ে দেই 13 + 5 which is 18 ইউনিট অফ টাইম পর্যন্ত সে চলবে, দেন হচ্ছে প্রসেস 2 ও টার্মিনেট হয়ে যাবে। 6 প্রায়োরিটি ফুল কোনো প্রসেসকে আমরা নিয়েছি, এবার আমরা খুঁজবো 7 কে আছে। 7 হচ্ছে প্রসেস 5। তো প্রসেস 5 কে আমরা নিয়ে নিচ্ছি গ্যাং চার্টের মধ্যে। প্রসেস 5 এর বার্স্ট টাইম কতটুকু? প্রসেস 5 এর বার্স্ট টাইম হচ্ছে 9 ইউনিট অফ টাইম। তো 9 ইউনিট অফ টাইম আমরা টোটালটাই চালাবো, 27 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে। এরপরে কে বাকি আছে? এরপরে বাকি আছে হচ্ছে আমাদের শুধুমাত্র প্রসেস 7। তো প্রসেস 7 এর প্রায়োরিটি ছিল 10, হায়ার দ্য নাম্বার, সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি ফুল যে প্রসেস আমাদের। তো প্রসেস 7 কে আমরা আমাদের গ্যাং চার্টের মধ্যে দিব এখন। তো প্রসেস 7 এর বার্স্ট টাইম কতটুকু? প্রসেস 7 এর বার্স্ট টাইম হচ্ছে 10 ইউনিট অফ টাইম, অর্থাৎ 37 ইউনিট অফ টাইম পর্যন্ত সে চলবে। তো এই হয়ে গেল আমাদের গ্যাং চার্ট প্রিপারেশন। তো এবার আমরা প্রিপেয়ার করবো কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম। তো কমপ্লিশন টাইম, P1 এর কমপ্লিশন টাইম কি? 3। P2 এর কমপ্লিশন টাইম, P2 হচ্ছে 18। P3 হচ্ছে 7। P4 এর হচ্ছে 13। P5 এর হচ্ছে 27। P6 এর হচ্ছে 11। P7 এর হচ্ছে 37। তো এই আমরা পেয়ে গেলাম আমাদের কমপ্লিশন টাইম। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করি? কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিয়ে দেই। তো কমপ্লিশন টাইম হচ্ছে 3, অ্যারাইভাল টাইম হচ্ছে 0। টার্ন অ্যারাউন্ড টাইম 3, 18 to 16, 7, 1, 6, 13, 4, 9, 27, 6, 21, 11, 5, 6, 37, 7, 30। তো আমরা কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম মাইনাস করে টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেলাম। এবার আমরা ক্যালকুলেট করবো আমাদের ওয়েটিং টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে মাইনাস করবো আমরা আমাদের বার্স্ট টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3, বার্স্ট টাইম হচ্ছে 3, 0, 16, 5, 11, 6, 4, 2, 9, 2, 7, 21, 9, 12, 6, 4, 2, 30, 10, 20। এবার ক্যালকুলেট করবো আমরা আমাদের রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম কীভাবে ক্যালকুলেট করে? ফার্স্ট টাইম সিপিইউর কন্ট্রোল যখন পেয়েছে তার থেকে মাইনাস করবো আমরা আমাদের অ্যারাইভাল টাইম। তো P1 ফার্স্ট টাইম সিপিইউর কন্ট্রোল পেয়েছে অ্যাট টাইম 0, সে অ্যারাইভ করেছে 0 টাইমে, তো তার রেসপন্স টাইম হচ্ছে 0। P2 কখন পেয়েছে? P2 পেয়েছে 13 ইউনিট অফ টাইমে। তো 13 থেকে সে অ্যারাইভ করেছে 2 ইউনিট অফ টাইমে, অর্থাৎ 11 ইউনিট অফ টাইম হচ্ছে তার রেসপন্স টাইম। P3 কখন সিপিইউ কন্ট্রোল পেয়েছে? 3 ইউনিট অফ টাইমে, এবং P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1 ইউনিট অফ টাইম, অর্থাৎ তার রেসপন্স টাইম 2। P4 এর
সিপিইউ পেয়েছে কখন 11 ইউনিট অফ টাইমে এবং সে অ্যারাইভ করেছে 4 ইউনিট অফ টাইম, অর্থাৎ তার রেসপন্স টাইম 7। P5 সিপিইউর কন্ট্রোল পেয়েছে 18 ইউনিট অফ টাইমে এবং সে অ্যারাইভ করেছে 6, অর্থাৎ 12 হচ্ছে তার রেসপন্স টাইম। P5 গেল, P6 কখন পেয়েছে? P6 পেয়েছে হচ্ছে 7 ইউনিট অফ টাইমে এবং সে অ্যারাইভ করেছে 4 ইউনিট অফ টাইমে। সরি, P6, হ্যাঁ P6 7 ইউনিট অফ টাইমে পেয়েছে এবং সে অ্যারাইভ করেছে 5 ইউনিট অফ টাইমে, অর্থাৎ তার রেসপন্স টাইম 2। এবং P7 পেয়েছে সিপিইউর কন্ট্রোল ফার্স্ট টাইম 27 ইউনিট অফ টাইমে এবং সে অ্যারাইভ করেছে 7 ইউনিট অফ টাইমে, অর্থাৎ তার রেসপন্স টাইম 20। তো এই হয়ে গেল আমাদের টোটাল চার্ট, যেখানে আমরা কমপ্লিশন টাইম পেয়ে গেলাম, টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেলাম, ওয়েটিং টাইম পেয়ে গেলাম, রেসপন্স টাইম পেয়ে গেলাম। এছাড়া কোশ্চেন আপনাকে করতে পারে যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত, এভারেজ ওয়েটিং টাইম কত, এভারেজ রেসপন্স টাইম কত। আশা করি আপনি সেগুলো ক্যালকুলেট করতে পারবেন। তো আমরা যদি এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা এখন মোট যদি নন প্রিএমটিভ রেখে ক্রাইটেরিয়া প্রায়োরিটিটা জাস্ট কন্ডিশন চেঞ্জ করে দেই, মোট সেম থাকবে, ক্রাইটেরিয়া প্রায়োরিটি ঠিক আছে, বাট কন্ডিশন আমরা চেঞ্জ করে দিব, হায়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি। তাহলে কি হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে কমপ্লিশন টাইম এক সাইডে লিখে নিচ্ছি, আমরা তুলনা করবো, কম্পেয়ার করবো যে কি হয় কমপ্লিশন টাইম, কীভাবে চেঞ্জ হয়, উল্টাপাল্টা হয়ে যায়। তো আমি লিখে নিচ্ছি।